এরপরের এক্সারসাইজ হচ্ছে 4-1। সেটা বলেছে কোশ্চেনটা এরকম যে প্রুভ দ্যাট দ্য সেট ডি অফ অল ইন্টিজার্স ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু স্টারটা কীভাবে ডিফাইন করা আছে এরকমভাবে। তাহলে এখানে সেটটা কি ডি, সেটা হচ্ছে সেট অফ অড ইন্টিজার, শুধু ইন্টিজার নয়, এটা কিন্তু অড ইন্টিজার, মানে 2, 3, 5, 7, 9, 11 বা নেগেটিভের দিকে যদি ধরো -1, -3, -5, -7, -11, -13, এই সবগুলো ডি এর মধ্যে আছে, অনলি অড ইন্টিজারগুলো আছে। ঠিক আছে, তারা বলছে কি না, তো ফর্ম এ কমিউটেটিভ গ্রুপ, তারা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, মানে গ্রুপ তো ফর্ম করবেই, প্লাস ওটা অ্যাবিলিয়ান শুদ্ধ হবে, তাহলে সেটাই বলা হয় কমিউটেটিভ গ্রুপ, যেখানে অপারেশন স্টার যেটা সেটা দেওয়া আছে এরকম এ স্টার বি মানে a + b - 1। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে ক্লোজার প্রপার্টি এটা স্যাটিসফাই করে কিনা। তাহলে দেখি, লেট আস টেক এ বি বিলংস টু ডি, তার মানে এ বি দুটোই অড ইন্টিজার। নাও এ স্টার বি, তার মানে আমার ডেফিনেশনে যা দেওয়া আছে সেটা লিখে দিই যে a + b - 1। এবারে এ যদি অড হয়, বি যদি অড হয়, তাহলে দুটো অড ইন্টিজার তাদের যদি আমি যোগ করি তাহলে কিন্তু তারা ইভেন হয়ে যায়। ফর অ্যান এক্সাম্পল, আমি ধরো এ এর ভ্যালু 3 নিলাম, বি এর ভ্যালু 5 নিলাম, তাহলে 3, 5-এ 8 হয়ে গেল। তাহলে দুটো অড ইন্টিজার যদি আমি যোগ করি, যে কোনো তুমি এক্সাম্পল নিতে পারো, ধরো এদিকে তুমি 5 নিলে, ওদিকে তুমি -7 নিলে, তাহলে 5 প্লাস অফ -7, তার মানে -2। তাহলে দুটো অড ইন্টিজার তাদের যদি আমি যোগ করি তাহলে সেটা ইভেন হয়ে যায়। তাহলে এই পার্টটুকু ইভেন থেকে যদি আমি 1 বাদ দিই সেটা হয়ে গেল অড, তাহলে দিস বিলংস টু ডি। তাহলে এখান থেকে আমি বলতে পারবো দেয়ারফর ডি ইজ ক্লোজড আন্ডার স্টার, সো ডি ইজ ক্লোজড আন্ডার স্টার হয়ে গেল 1 নম্বর ক্লোজার প্রপার্টি। তারপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখি, তার জন্য 3টে সংখ্যা নিতে হবে। তাহলে টেক এ বি সি বিলংস টু ডি, দেন এ স্টার বি স্টার সি ইজ ইকুয়ালস টু, এটা যদি অপারেট করি তাহলে এ স্টার বি + c - 1। এবারে এটাকে আমি মনে মনে ডি ধরে নিই, তাহলে এ স্টার ডি, তার মানে হয়ে গেল a + d - 1। দিস ইজ ইকুয়ালস টু হয়ে গেল a + b + c - 2। এগেন a স্টার বি স্টার সি ইজ ইকুয়ালস টু, a স্টার বি মানে কি a + b - 1 স্টার সি। তাহলে এটা কি হয়ে গেল, দেখো এফ যদি ধরে নিই, এফ স্টার সি, তার মানে এফ + c - 1, সিম্পলিফাই করলে a + b + c - 2। তাহলে দেখো এইটা আর এইটা কিন্তু ইকুয়াল হয়ে গেল। তাহলে হেন্স a স্টার বি স্টার সি is equals to a star b star c for all a comma b comma c belongs to d. Hence d is associative under star। তাহলে অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। এরপরে আমি দেখাবো আইডেন্টিটি। তাহলে আমি ধরে নিই ই ইজ এ আইডেন্টিটি, লেট ই ইজ দ্য identity element of D, then for any a belongs to D, comma we have a star e is equals to e star a is equals to a, তাই লিখতে পারি। আবার এটার সাথে এটা নিই, তাহলে সো a star e is equals to a, this imply a star e মানে হচ্ছে a + e - 1 is equals to a, এ কেটে গেল, পরের লাইনে ইকুয়ালস টু 1 হলো। তাহলে এখান থেকে আমি রাইট আইডেন্টিটি 1 পেলাম। এবার এটার সাথে এটা নিয়ে লেফট আইডেন্টিটি পাবো। এগেন ই স্টার এ ইজ ইকুয়ালস টু এ, দিস ইমপ্লাই ই + a - 1 ইজ ইকুয়ালস টু এ। আবার এ কেটে গেল, তাহলে ই মানে 1 হয়ে গেল। তাহলে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোই এক্সিস্ট, তার আবার ভ্যালুতেও সেম, মানে সেম ভ্যালু হয়েছে। এবার আমাদের দেখতে হবে যে ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট নাই এক্সিস্ট করলো, সেটা কি ডিতে আছে? যদি ডিতে থাকে তবেই এক্সিস্ট করেছে বলা যাবে। দুটোর ভ্যালু আমি পেলাম কিন্তু সেটা ডিতে থাকলো না, তাহলে কিন্তু সেটা এক্সিস্ট করেছে বলা যাবে না।
তাহলে এবার এই দুটোর ভ্যালু 1 বেরিয়েছে, 1 আমার অড ইন্টিজার, তাহলে ডিতে আছে। তাহলে আমি লিখে দিতে পারি হেন্স 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ ডি স্টার। এরপরে আমরা ইনভার্স দেখব, যে লেট এ বিলংস টু ডি, লেট এ ডাস ইজ দ্য ইনভার্স অফ এ, যে এটা আমি ডি থেকে নিচ্ছি। তাহলে দেন এ স্টার এ ড্যাশ ইকুয়ালস টু এ ড্যাশ স্টার এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি মানে 1 দিয়ে এবার এটার সাথে এটা একবার নিই। তাহলে নাও এ স্টার এ ড্যাশ ইকুয়ালস টু 1, দিস ইমপ্লাই এ প্লাস এ ড্যাশ মাইনাস 1 ইকুয়ালস টু 1, দিস ইমপ্লাই এ ড্যাশ মানে হয়ে যাচ্ছে 2 মাইনাস এ। তাহলে এটা হচ্ছে একটা অড ইন্টিজার, সেটা যদি আমি 2 থেকে বাদ দিই তাহলে সেটা নিশ্চয়ই অডই হবে। মানে মনে মনে তুমি ধরো এটা হচ্ছে 5, তাহলে 2 থেকে 5 বাদ দিলে -3, বা এর ভ্যালু তুমি যে কোনো অড ইন্টিজার 13 ধরো, তাহলে 2 থেকে 13 বাদ দিলে -9, বা তুমি নেগেটিভ কিছু ধরো, এর ভ্যালু ধরো তুমি -11, তাহলে 2 মাইনাস অফ -11 তার মানে 13। দ্যাট মিনস এটা কিন্তু বিলংস টু ডি হবে। তাহলে লেফট এটা কি ধরো রাইট ইনভার্স, সেটা কিন্তু এক্সিস্ট করেছে ডিতে আছে। অ্যান্ড a dash star a equals to 1, this imply a dash plus a minus 1 equals to 1, this implies a dash equals to 2 minus a। তাহলে দুটো লেফট ইনভার্স রাইট ইনভার্স দুটো এক্সিস্ট করেছে, দুটোরই ভ্যালু সমান হয়েছে এবং তারা ডিতে আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি দেয়ারফর ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট, বা এরকম লিখতে পারি সো inverse of each element of D exist। তাহলে ইনভার্স হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এটা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে। তাহলে এতদূর পর্যন্ত গ্রুপ হয়ে গেল। তাহলে সো দিস স্টার উইল ফর্ম এ গ্রুপ। এবার কমিউটেটিভ মানে তোমাকে কমিউটেটিভ দেখাতে হবে। তাহলে কমিউটেটিভ দুটো এলিমেন্ট নিই, যে লেট এ বি বিলংস টু ডি, তাহলে নাও এ স্টার বি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস 1 অ্যান্ড বি স্টার এ মানে হচ্ছে বি প্লাস এ মাইনাস 1, এটাকে আমি এ প্লাস বি মাইনাস 1 লিখতে পারি। তাহলে এ স্টার বি এর ভ্যালুও যা, বি স্টার এর ভ্যালুও সেম, তাহলে এটাই কমিউটেটিভ হয়ে গেল। তাহলে সো ডি ইজ কমিউটেটিভ আন্ডার স্টার। তাহলে গ্রুপ অলরেডি হয়েছিল, কমিউটেটিভ হয়ে গেল, হেন্স ডি স্টার উইল ফর্ম এ কমিউটেটিভ গ্রুপ। ক্লিয়ার? বেশ, এরপরে আমরা এক্সাম্পল তো প্রচুর আছে, তার মধ্যে আমি সব তো করানো সম্ভব নয়, মোটামুটি আমি করিয়ে দিচ্ছি। এবার তুমি করতে গিয়ে যদি কোথাও আটকে যায় কোনো একটা এক্সাম্পল বা এক্সারসাইজ, আমাকে জিজ্ঞেস করবে, আমি সেটাও করে পাঠিয়ে দেবো। এরপরে আমরা করছি 8-এর কোনটা করবো, 8-এর অঙ্কটা করি। 8-এর কোয়েশ্চেনটা এরকম বলেছে, লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড সি বিলংস টু জি। জি কম্পোজটা একটা গ্রুপ বলে দিয়েছে। ডিফাইন এ বাইনারি কম্পোজিশনস, এক মিনিট, লেট জি কম্পোজ ইজ এ গ্রুপ হোয়ার সি বিলংস টু জি, মানে জি কম্পোজটা অলরেডি একটা গ্রুপ বলে দিয়েছে। তারপরে ডিফাইন এ বাইনারি কম্পোজিশন স্টার অন জি বাই এ স্টার বি ইকুয়ালস টু এ কম্পোজ সি কম্পোজ বি, এখানে এ বিটা জি থেকে আছে। তাহলে এবার দেখাতে হবে সো দ্যাট জি স্টার ইজ এ গ্রুপ উইথ সি ইনভার্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কোশ্চেনটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস লুকিয়ে আছে। এক, প্রথমে অলরেডি জি কম্পোজটা গ্রুপ হয়েই আছে, আমাকে গ্রুপ কাকে দেখাতে হবে, জি স্টারকে আমাকে গ্রুপ দেখাতে হবে, যেখানে স্টারটা হচ্ছে এ স্টার বি মানে এ কম্পোজ সি কম্পোজ বি, ঠিক আছে। এবং শুধু জি স্টারটাকে গ্রুপ দেখালেই হবে না, তার যে সি ইনভার্সটা আইডেন্টিটি এলিমেন্ট সেটাও দেখাতে হবে। মানে আমরা যখন আইডেন্টিটি এলিমেন্ট বার করবো দেখবো আইডেন্টিটি এলিমেন্টটা সি ইনভার্স, ঠিক আছে। ভালো করে পড়ে দেখো, জি কম্পোজ একটা গ্রুপ অলরেডি বলা আছে, যেখানে সিটা জি থেকে নেওয়া হয়েছে, দিয়ে আমাকে দেখাতে হবে জি স্টারটা এবার গ্রুপ ফর্ম করেছে, এটা হয়ে গেছে, এটাকে এবার গ্রুপ হয়েছে সেটা দেখাতে হবে,
এখানে স্টার মানে বলা আছে এ স্টার বি মানে এ কম্পোজ সি কম্পোজ বি, ঠিক আছে। তাহলে আমি প্রথমেই ক্লোজার প্রপার্টি দেখি যে লেট এ কমা বি বিলংস টু জি। নাও এ স্টার বি, আমাকে যেহেতু জি স্টারটা গ্রুপ দেখাতে বলেছে, তাহলে আমাকে প্রথমেই ক্লোজার প্রপার্টি দেখাতে গেলে এটা দেখাতে হবে যে এ স্টার বিটা জিতে আছে, ঠিক আছে। তাহলে এ স্টার বি মানে আমাদের যা ডেফিনেশন দিয়েছে তাতে করে এরকম আছে এ কম্পোজ সি কম্পোজ বি। এবার এইটা জিতে আছে কি না সেটা আমাকে দেখতে হবে। তো এইটা জিতে আছে, আমরা কি করে বলবো দিস বিলংস টু জি? কেন? সিন্স জি কম্পোজ ইজ এ গ্রুপ, এটা কোশ্চেনেই বলা আছে, প্রথমেই বলা আছে জি কম্পোজ ইজ এ গ্রুপ, জি কম্পোজ ইজ এ গ্রুপ অ্যান্ড হেন্স জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন। তাহলে জি স্টার মানে যেটা পেলাম সেটা জিতেই আছে, কেন না? তো জি কম্পোজটা একটা তো গ্রুপ প্রথমেই বলা ছিল, তার মানেই গ্রুপ মানে যেটা নিশ্চয়ই এই কম্পোজিশনের আন্ডারে ক্লোজ, এই কম্পোজিশনের আন্ডারে ক্লোজ যদি হয় তাহলে এর সাথে সি কম্পোজ করলাম, তার সাথে আবার বি কম্পোজ করলাম, সবগুলোই জিতে আছে, ক্লোজ তো অলরেডি জি কম্পোজটা গ্রুপ, তার মানে টোটাল জিনিসটা ক্লোজ, ক্লোজ মানে এটা জিতে আছে। সেখান থেকে আমি বলে দেবো এ স্টার বি মানে জি, মানে এ স্টার বি বিলংস টু জি। তাহলে হেন্স জি ইজ ক্লোজড আন্ডার স্টার গেল। তারপরে 2 নম্বর অ্যাসোসিয়েটিভ দেখাবো, তাহলে তার জন্য 3টে এলিমেন্ট দিতে হবে। তাহলে নাও ফর এ বি সি বিলংস টু জি উই হ্যাভ এ স্টার বি স্টার সি। ঠিক আছে, সি তো অলরেডি আছেই, তাহলে এখানটায় সি নেব না, এখানটায় এফ নিয়ে নিই। তাহলে দিস ইজ ইকুয়ালস টু যদি বি স্টার এফ করি তাহলে দেখো এখানটা আসবে বি কম্পোজ সি কম্পোজ এফ। এখানটা সিটা আমি কেন নেবো না, কারণ সিটা অলরেডি কম্পোজের ডেফিনেশনেই দেওয়া আছে সি আসবে, তাহলে এখানটা সিটা নেবো না। তাহলে বি আর এফ এর মধ্যে কম্পোজ করলে এটা আসলো। তাহলে এ কম্পোজ এটাকে মনে মনে জি ধরে নাও, সরি এ স্টার এটা মনে মনে জি ধরে নাও। তাহলে পরের লাইনে লিখবো সেটা এ কম্পোজ সি কম্পোজ জি, জি মানে হচ্ছে বি কম্পোজ সি কম্পোজ এফ। দিয়ে এটাকে ব্র্যাকেটটা তুলে দিলে এ কম্পোজ সি কম্পোজ বি কম্পোজ সি কম্পোজ এফ, ঠিক আছে। অ্যান্ড উল্টে এ স্টার বি স্টার এফ, তাহলে প্রথমে এ স্টার এফ যদি করি তাহলে সেটা হবে এ কম্পোজ সি কম্পোজ বি স্টার এফ ইজ ইকুয়ালস টু, এটাকে আমি মনে মনে জি ধরে নিই, তাহলে জি স্টার এফ মানে জি, মানে জি মানে হচ্ছে ওই সংখ্যাটা আর কি, এ কম্পোজ সি কম্পোজ বি, এটা জি হয়ে গেল, কম্পোজ সি কম্পোজ এফ, ব্র্যাকেটটা তুলে দিলে এ কম্পোজ সি কম্পোজ বি কম্পোজ সি কম্পোজ এফ, এটা আর এটা সেম হয়ে গেছে। দ্যাট মিনস এটা ইজ ইকুয়ালস টু এটা। তাহলে আমি পরের লাইনে নিচে লিখবো, জায়গা নেই বলে আমি পাশে লিখছি। সো জি ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার স্টার, ঠিক আছে। এবার আমি আইডেন্টিটি এলিমেন্ট লিখব। 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি, তাই লিখি if possible let E is the identity of G star, then for any A belongs to G we have A star E is equals to E star A is equals to A, ঠিক আছে। তাহলে আবার আমি এটার সাথে এটা নেব। নাও এ স্টার ই ইজ ইকুয়ালস টু এ, দিস ইমপ্লাই এ স্টার ই মানে পেয়ে যাব এ কম্পোজ সি কম্পোজ ই ইজ ইকুয়ালস টু এ, ঠিক আছে। পরের লাইনে আমি বোথ সাইডে এ মানে এ এ লেফট ইনভার্স করে দিচ্ছি, সরি লেফট ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে যেহেতু গ্রুপ তাহলে লেফট ক্যান্সেল ইজ পসিবল, গ্রুপ না হলে কিন্তু লেফট ক্যান্সেল পসিবল হতো না। পরের লাইনে সি কম্পোজ ই ইজ ইকুয়ালস টু, এদিকে কী পড়ে থাকবে, এদিকে আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা এক কাজ করি, হ্যাঁ এটা আমি ধরে নিই যে ই স্টার ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি স্টার, নাহলে পরে গন্ডগোল লেগে যাবে। কেন গন্ডগোল লেগে যাবে সেটাও আমি বলে দিচ্ছি। আমি থেকে লেফট ক্যান্সেল করে দিলাম, তাহলে এদিকে তো এ চলে গেল, এদিকে কী পড়ে থাকবে,
কিছু পড়ে থাকবে না, মানে আইডেন্টিটি এলিমেন্ট পড়ে থাকবে। ই এটা কোন আইডেন্টিটি না, তো এই কম্পোজিশনের রেসপেক্টে আইডেন্টিটি যেটা সেই আইডেন্টিটি। আর ই স্টার মানে কিন্তু স্টারের রেসপেক্টে আইডেন্টিটি। এই দুটো গন্ডগোল হয়ে যাবে বলে আমি এটাকে ই স্টারটাকে ধরে নিলাম জি স্টারের আইডেন্টিটি। বুঝে গেছি আমার কথা? এখানটায় বোথ সাইডে আমি যদি এটাকে লেফট ক্যান্সেল করি, এদিকে তো কিছু পড়ে থাকবে না, এখানটায় তো কি পড়ে থাকবে, কিছু নেই, মানে আইডেন্টিটি পড়ে থাকবে। কার আইডেন্টিটি পড়ে থাকবে? যে কম্পোজিশনের রেসপেক্টে আমি লেফট ক্যান্সেলেশন করেছি সেই কম্পোজিশনের রেসপেক্টে আইডেন্টিটি পড়ে থাকবে। তার মানে এখানটায় ই পড়ে থাকবে। ইটা কার কার আইডেন্টিটি? ব্র্যাকেটে লিখে দিই, হোয়ার ই ইজ দ্য আইডেন্টিটি অফ জি কম্পোজ। এটা তো গ্রুপ, তাহলে এর আইডেন্টিটি থাকবে। পরের লাইনে আমি সিটা ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে ই স্টার ইজ ইকুয়ালস টু সি ইনভার্স কম্পোজ ই। তাহলে ই এর সাথে তুমি যাই কম্পোজ করো কোনো সেটাই পড়ে থাকে, তাহলে দিস ইজ সি ইনভার্স। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম রাইট আইডেন্টিটি মানে সি ইনভার্স। সিমিলারলি লেফট আইডেন্টিটি যদি আমি বার করি এটার সাথে এটা, তাহলেও সিমিলারলি ই স্টার স্টার এ ইজ ইকুয়ালস টু এ, এখান থেকেও আমরা ই স্টার মানে সি ইনভার্সই পাবো। ঠিক আছে? তাহলে আলটিমেটলি দুটো এলিমেন্ট মানে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোই সেম এবং তাদের ভ্যালু সি ইনভার্স। সি ইনভার্সটাও জিতে আছে, কেন? কারণ জিটা যেহেতু গ্রুপ, তাহলে সি যদি জিতে থাকে সি ইনভার্সটাও জিতে থাকবে। দেয়ারফর সি ইনভার্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি স্টার। এটা আমাদের গেল। তারপরে 4 নম্বর আমাদের ইনভার্স দেখাতে হবে যে কোনো এলিমেন্টের। তাহলে ইফ পসিবল লেট এ স্টার ইজ দ্য ইনভার্স অফ এ। তাহলে এ স্টার এ ড্যাশ ইজ ইকুয়ালস টু এ ড্যাশ স্টার এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি মানে ই স্টার। ভুল করে ই লিখে ফেলো না, আমি স্টার লিখছি তো, স্টারের রেসপেক্টে এ ড্যাশটা ইনভার্স, তাহলে এখানটায় আইডেন্টিটিটা কিন্তু স্টারের রেসপেক্টেই হবে, মানে ই স্টারই লিখবো। যদি এখানটায় এ কম্পোজ এ ড্যাশ লিখতাম তাহলে এখানটায় ই লিখতাম, কারণ কম্পোজের রেসপেক্টে আইডেন্টিটি আমি ই ধরেছি। ঠিক আছে? তাহলে এবার এটার সাথে এটা নিই। নাও এ স্টার এ ড্যাশ ইজ ইকুয়ালস টু ই স্টার। দিস ইমপ্লাই এ স্টার এ ড্যাশ মানে এ কম্পোজ সি কম্পোজ এ ড্যাশ মানে হয়ে গেল ই স্টার। পরের লাইনে ই ড্যাশ, পরের লাইনে ই স্টারের ভ্যালু আমি সি ইনভার্স বসিয়ে দিই, সি ইনভার্স আমি পেয়েছি আগে। তাহলে পরের লাইনে দিস ইমপ্লাই এ কম্পোজ সি কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু সি ইনভার্স। আমার চাই এ ড্যাশের ভ্যালু কত, তাহলে প্রথমে এ ইনভার্স এটা ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে সি কম্পোজ এ ড্যাশ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ সি ইনভার্স। পরের লাইনে সিটাকে ওই দিকে নিয়ে চলে যাব, পরের লাইনে এ ড্যাশ ইকুয়ালস টু সি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ সি ইনভার্স। বোঝাই যে কী করে আমরা করলাম এটা? একটা জিনিস মনে রাখবে, এটা আমি লেফট সাইড থেকে ক্যান্সেল করছি, মানে তাহলে এটা ওইদিকে গিয়ে যে এ ইনভার্স হবে সেটা কিন্তু লেফট সাইডেই আসবে, লেফট থেকে গিয়েছে লেফট সাইডে কম্পোজ হবে, সেই জন্য ইনভার্সটা আমি লেফটে দিয়েছি। ঠিক আছে? যদি এই রাইট থেকে ধরো সাপোজ এটা এই দিক থেকে যদি ক্যান্সেল করতাম তাহলে এটা ইনভার্স হয়ে ওর ওই দিকে যেত, যেহেতু এটা লেফট থেকে এ যাচ্ছে তাহলে ইনভার্স হয়ে লেফটেই যাবে, সেটা আমি লিখেছি। সিমিলারলি এটা থেকে যদি এটা নাও, সিমিলারলি এ ড্যাশ স্টার এ ইজ ইকুয়ালস টু ই স্টার, সেখান থেকেও এ ড্যাশ মানে আমি সেম জিনিস পাবো, সেটা তোমরা করবে। তাহলে দুটোই সেম হয়ে গেল, দেয়ারফর ওইটা হয়ে গেল ইনভার্স, হেন্স জি স্টার উইল ফর্ম এ গ্রুপ। ঠিক আছে? গেল। আচ্ছা, এরপরে আমরা করি 15 অঙ্কটা করি। 15 অঙ্কটা বলছে লেট জি কম্পোজ ইজ এ গ্রুপ। ঠিক আছে? তারপরে এ রিলেশন রো অন জি ইজ ডিফাইন্ড বাই এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স। তাহলে জি কম্পোজটা অলরেডি একটা গ্রুপ ফর্ম করেই আছে। ঠিক আছে? আর কি বলেছে যে রো হচ্ছে জি এর ওপর একটা রিলেশন, কেমন না, তো এ রো বি মানে এ আর বি এর মধ্যে রিলেশন থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ বি মানে যদি জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স লেখা যায়। তাহলে এ আর বি এর মধ্যে রো বলে রিলেশনটা থাকবে যদি বি মানে
জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স লেখা যায়। দিয়ে বলেছে প্রুভ দ্যাট রো ইজ এ ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে রোটাকে আমাকে ইকুইভ্যালেন্স রিলেশন সেটা প্রমাণ করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ, এই তিনটে প্রমাণ করতে হয়। তো আমরা দেখি সেটা প্রমাণ করতে পারি কিনা। এটা 15 নম্বর। তাহলে রিফ্লেক্সিভ প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হয় যে যে কোনো সংখ্যা তাদের নিজেদের মধ্যে রিলেশন আছে। তার মানে এ রো এ হোল্ড, এটা আমাদের প্রমাণ করতে হয়। তাহলে প্রথমে লেট এ বিলংস টু জি। নাও আমাকে দেখো, যদি এ রো এ প্রমাণ করতে হয় তাহলে অ্যাকচুয়ালি দেখাতে কী হবে, ধরো এরকম আছে এ রো বি প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হয় বি ইকুয়ালস টু কী আছে বেশ, হ্যাঁ, জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স, এইটা আমাকে প্রমাণ করতে হয়। যেখানে জিটা হচ্ছে জি এর যে কোনো একটা সংখ্যা। এ রো বি যদি হোল্ড করে তাহলে বি ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স আমাকে দেখাতে হয় বা নিতে হয়। তাহলে আমার আর জিটা মানে হচ্ছে জি এর যে কোনো একটা সংখ্যা। তাহলে একই রকমভাবে আমাকে যদি এ রো এ দেখাতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেখাতে কী হবে, বি এর জায়গায় এ পুট করে দিই, তাহলে এ ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স দেখাতে হবে। যেখানে জিটা স্মল জিটা ক্যাপিটাল জি এর যে কোনো একটা সংখ্যা হলেই হবে, কোশ্চেন আমাকে তাই বলেছে। তাহলে এ ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স দেখানো যায় কিনা দেখি। তাহলে লেট এ বিলংস টু জি। নাও এ ইজ ইকুয়ালস টু, দেখো তো এরকম লেখা যায় কিনা, ই কম্পোজ এ কম্পোজ ই ইনভার্স, হোয়ার ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজ। এরকম লেখাই তো যায়। এখানে এই জিটা, এই স্মল জিটা জি এর যে কোনো একটা সংখ্যা হলেই হবে। তাহলে যে কোনো একটা সংখ্যার জায়গায় আমি পার্টিকুলার আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে নিয়েছি। তাহলে আইডেন্টিটির সাথে এ কম্পোজ করলাম, এই থাকলো, এর সাথে আবার আইডেন্টিটি ইনভার্স কম্পোজ করলাম। আইডেন্টিটি ইনভার্স মানে তো আইডেন্টিটি নিজেই, তাহলে এটাও অ্যাকচুয়ালি ই। তাহলে এর সাথে দুই দিক থেকে ই কম্পোজ করলে এই পড়ে থাকে। তাহলে যে কোনো সংখ্যা এ কে আমি এই প্রসেসে লিখতে পারি, আর এটা লেখা মানেই আমি বলতে পারি এ আর এর মধ্যে রিলেশন আছে। তাহলে পার্টিকুলার এটা দেখানোর জন্য জি এর ভ্যালু আমি ই নিয়ে নিয়েছি, তো স্যাটিসফাই করে দিয়েছে। তাহলে হেন্স এ রো এ হোল্ডস, হেন্স রো ইজ রিফ্লেক্সিভ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সিমেট্রিক দেখাতে হবে। সিমেট্রিক মানে এ রো বি হোল্ড, এটা ধরে নেবো, দিয়ে দেখাবো উল্টোটা মানে বি রো এ হোল্ড, ওটাও হোল্ড করছে আর কি। আমি ধরে নেবো এ রো বি হোল্ডস, সেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে বি রো এ হোল্ডস, তাহলে রোটাকে আমরা সিমেট্রিক দেখাতে পারবো। তাহলে আমি ধরে নিই লেট ফর এ কমা বি বিলংস টু জি এ রো বি হোল্ডস। তাহলে এ রো বি যদি হোল্ড করে তাহলে দেন বি ইজ ইকুয়ালস টু জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স। আমাকে এবার কি দেখাতে হবে যে এ রো বি হোল্ড যদি হয় তাহলে এইটা লিখলাম, এবার বি রো এ হোল্ড হওয়া মানে এ ইকুয়ালস টু আমাকে দেখাতে হবে জি কম্পোজ বি কম্পোজ জি ইনভার্স, এটা আমাকে দেখাতে হবে। যেখানে এই জিটা হচ্ছে জি এর যে কোনো একটা সংখ্যা হলেই হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে এবার এখান থেকে এ মানে কত বার করতে হবে, এ মানে যে এই ফর্মে আসছে সেটা দেখাতে হবে। তাহলে পরের লাইনে জিটাকে এইদিকে নিয়ে চলে গেলে, জিটা যেহেতু লেফট সাইডে আছে এইদিকে গেলে জি ইনভার্স হয়ে যাবে এবং সেটা লেফট সাইডেই আসবে। তার মানে জি ইনভার্স কম্পোজ বি ইজ ইকুয়ালস টু এ কম্পোজ জি ইনভার্স। পরের লাইনে জি ইনভার্সটা এইদিকে আছে, এইদিকে গেলে জি হিসাবে যাবে, জি এইদিকে গেলে জি ইনভার্স হয়ে যাবে, জি ইনভার্স এইদিকে আসলে জি হয়ে আসবে। ঠিক আছে। তাহলে জি ইনভার্স রাইট হ্যান্ড সাইডে আছে, জি হয়ে এদিকে আসবে এবং সেটা রাইট হ্যান্ড সাইডে কম্পোজ হবে। তাহলে জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি ইজ ইকুয়ালস টু এ। দিস ইমপ্লাই এ মানে অ্যাকচুয়ালি হয়ে গেল জি ইনভার্স কম্পোজ বি কম্পোজ জি, আমার উল্টোটা হয়ে গেল, জি কম্পোজ বি কম্পোজ জি ইনভার্স দরকার, আমার উল্টোটা হয়ে গেল। এইটাকে দেখো একটু কায়দা করে লেখা যায় যে জি ওয়ান কম্পোজ বি কম্পোজ জি ওয়ান ইনভার্স, হোয়ার জি ইনভার্সটাকে আমি জি ওয়ান ধরে নিলাম। তাহলে জি ইনভার্সটাকে জি ওয়ান ধরলে এখানে জি ওয়ান আসবে, আর তাহলে জি মানে কত আসবে, জি ওয়ান ইনভার্স। এবং জি যদি স্মল জিটা যদি ক্যাপিটাল জিতে থাকে তাহলে এই জি ইনভার্স যেটা, দ্যাট মিনস জি ওয়ান যেটা, সেটাও জিতে থাকবে, কারণ জিটা হচ্ছে গ্রুপ, ক্যাপিটাল জিটা হচ্ছে গ্রুপ। তাহলে এর যে কোনো সংখ্যার ইনভার্সটা ওই জি এর মধ্যে থাকার কথা, তাহলে জি ওয়ানটাও জিতে থাকবে। তাহলে আলটিমেটলি এটাও একটা জি এরই সংখ্যা। তাহলে এ মানে আমি ওই ফর্ম্যাটে লিখে
লিখে ফেলতে পেরেছি। জি কম্পোজ এ কম্পোজ জি ইনভার্স, তাহলে G1, জি এর জায়গায় G1 এসছে, অসুবিধা নেই, যে কোনো একটা জি এর সংখ্যা থাকলেই হলো, কিন্তু ফরম্যাটটা ওরকম চলে এসছে G1 কম্পোজ বি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে হেন্স বি রো এ হোল্ডস, তাই যদি হয় হেন্স রো ইজ সিমেট্রিক। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বরে দেখাবো ট্রানজিটিভ। ট্রানজিটিভ দেখাতে গেলে আমরা এ রো বি অ্যান্ড বি রো সি হোল্ড করেছে, সেখান থেকে আমি দেখাবো যে এ রো সি হোল্ড করেছে, মানে আমাকে দেখাতে হবে এ রো বি অ্যান্ড বি রো সি হোল্ড। এখান থেকে আমাকে দেখা যাবে তাহলে এ রো সিও হোল্ড করে, এ বি এর মধ্যে রিলেশন আছে, বি সি এর মধ্যে রিলেশন আছে, তাহলে দেখাতে হবে যে এ আর সি এর মধ্যেও রিলেশনটা আছে। তো আমরা সেটা দেখাই, দেখি চেষ্টা করি। তাহলে আমি ধরে নিই 3টে সংখ্যা, লেট এ বি সি বিলংস টু জি such that a row b and b row c holds, then a row b যদি হোল্ড করে তাহলে আমি লিখতে পারি যে b ইকুয়ালস টু G1 কম্পোজ এ কম্পোজ G1 ইনভার্স। আমি জি এর জায়গায় G1 লিখলাম, কারণ এখানে একবার জি লিখবো, এটার জন্য একটা জি লিখবো, তো দুটো জি সেম নাও হতে পারে, একটার জন্য G1 লিখলাম আর একটার জন্য G2 লিখলাম। অ্যান্ড c ইকুয়ালস টু এখানটা কী লিখবো তাহলে G2 কম্পোজ বি কম্পোজ G2 ইনভার্স, এটা আমরা পেয়ে গেছি ফর G1 G2 বিলংস টু ক্যাপিটাল জি। এবার আমাকে দেখাতে হবে যে এ রো সি হোল্ড, তার মানে সি ইজ ইকুয়ালস টু সাম G3 কম্পোজ এ কম্পোজ G3 ইনভার্স। এই জিনিসটা আমাকে দেখাতে হবে, এই জিনিসটা দেখাতে হবে। তাহলে সি মানে আমাকে বার করতে হবে, তাহলে সি মানে নাও C is equals to G2 কম্পোজ এ কম্পোজ G2 ইনভার্স ইজ ইকুয়ালস টু, এখান থেকে সরি আমি একটু ভুল লিখলাম, C মানে হচ্ছে G2 কম্পোজ বি কম্পোজ G2 ইনভার্স। তাহলে এখান থেকে এই বি এর ভ্যালুটা আমি এখান থেকে পুট করে দিই, তাহলে পরের লাইনে G2 কম্পোজ G1 কম্পোজ এ কম্পোজ G1 ইনভার্স কম্পোজ G2 ইনভার্স দিয়ে, যেহেতু অ্যাসোসিয়েটিভ জি কম্পোজটা অলরেডি গ্রুপ, তাহলে অ্যাসোসিয়েটিভ হয়ে আছে, অ্যাসোসিয়েটিভ হওয়া মানে ব্র্যাকেট এদিক ওদিক করা যাবে। তাহলে এখানে G2 কম্পোজ G1 কম্পোজ এ কম্পোজ G1 ইনভার্স কম্পোজ G2 ইনভার্স। পরের লাইনে G2 কম্পোজ G1 কম্পোজ এ কম্পোজ ইনভার্সটা তুলে নিলে ভেতরকার এলিমেন্ট দুটো নিজেদের মধ্যে ঘুরে যায়, তাহলে আলটিমেটলি G2 কম্পোজ G1টাকে যদি আমি G3 ধরি, তাহলে G3 কম্পোজ এ কম্পোজ G3 ইনভার্স এরকম লেখা যায়, যেখানে G3টাকে কিন্তু জি এরই এলিমেন্ট হতে হবে। সেটা কি হবে? অবশ্যই হবে। G2 আর G1 যদি জি এর এলিমেন্ট হয় তাহলে তাদের কম্পোজটাও জি এ থাকবে, কারণ প্রথমেই বলে দেওয়া আছে জি কম্পোজ একটা গ্রুপ, তাহলে জি এর যে কোনো দুটো সংখ্যা কম্পোজ করলে জিতেই থাকবে, দ্যাট মিনস G3টা জি এ আছে। হোয়ার G3 ইজ ইকুয়ালস টু G2 কম্পোজ G1 দিস বিলংস টু জি। তাহলে আলটিমেটলি আমি দেখো এই ফর্মেটে লিখে ফেলেছি, সি ইকুয়ালস টু G3 কম্পোজ এ কম্পোজ G3 ইনভার্স। তো এখান থেকে লিখবো হেন্স এ রো সি হোল্ডস, যদি হোল্ড করে তাহলে আমি লিখে দেবো দেয়ারফোর রো ইজ ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তিনটেই হয়ে গেছে। হেন্স রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছি। ঠিক আছে, এরপরে এই 17 আর 18 এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই দুটো অঙ্ক তোমরা একটু চেষ্টা করবে নিজে করার, যদি না পারো 17 আর 18 অঙ্কটা তাহলে কিন্তু আমাকে বলবে, আমি করে দেবো, কারণ এই দুটো অঙ্ক ছাড়া যাবে না, এই দুটো অঙ্ক এসছিল পরীক্ষায়। ঠিক আছে, 17, 18 আর 13, 17, 18 বেশ ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসেও ছিল 2-4 বার। চেষ্টা করবে নিজে করার, আমি অঙ্ক করে দিলে তো তোমাদের অঙ্ক করার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। আমি তোমাদের মোটামুটি একটু বলে দিলাম, আশা করি যেন ওই 3টে অঙ্ক পারবে। যদি না পারো আমি নেক্সট ভিডিওতে এটা বলে দেবো। ঠিক আছে, আজকে আমাদের গ্রুপ থিওরি এক্সারসাইজটা শেষ হলো। নেক্সট দিন আমরা পরে ফাইনাইট গ্রুপ বলে শুরু করবো এগুলো। হ্যাঁ, ফাইনাইট গ্রুপ বা যা যা আছে গ্রুপ এর থিওরি অ্যান্ড এক্সারসাইজ এখানটাই শেষ হলো। এরপরে আমরা ফাইনাইট গ্রুপ করবো বা আরও যা আছে সেগুলো করবো। ঠিক আছে, বেশ থাকলো আজকে এই পর্যন্ত।